হ্যালো, সবাইকে স্বাগতম। আপনি জানেন কি? অনেক সময় কঠোর পরিশ্রমের পরেও আমরা ঠিকমতো সঞ্চয় করতে পারি না। আপনি হয়তো মনে করেন আপনি যত টাকা রোজগার করছেন ততটুকু সঞ্চয় করা উচিত। কিন্তু কেন যেন কিছুতেই সেটা সম্ভব হয় না। ঠিক যেমন অনেকেই মনে করেন আমি তো সঞ্চয় করতে চাচ্ছি, কিন্তু কেন যেন কিছুতেই পারি না। এটা শুধু আপনার সমস্যা নয়, বরং এই সমস্যায় অনেকেই আছেন। তবে চিন্তা করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কিছু প্রমাণিত এবং সহজ উপায়, যেগুলো আপনার সঞ্চয়ের পথ একদম নতুন দিশা দেখাবে। আজকের ভিডিওটি দেখে আপনি শিখবেন কিভাবে আপনার মাসিক খরচ কমিয়ে সঞ্চয়ের পরিমাণ বাড়াতে পারেন এবং কিভাবে ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম টিপসটি, বাজেট তৈরি করুন। আপনি যদি সঞ্চয় করতে চান তবে সবচেয়ে প্রথমে আপনাকে একটা বাজেট তৈরি করতে হবে। অনেকেই মনে করেন বাজেট তৈরির ব্যাপারটি খুব কঠিন এবং সময় সাপেক্ষ, কিন্তু আসলে এটি খুবই সহজ এবং গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া। বাজেট তৈরি করলে আপনি বুঝতে পারবেন আপনার মাসিক আয় ও খরচ কোথায় যাচ্ছে, এবং এইভাবে আপনি সহজে খরচ কমিয়ে সঞ্চয় শুরু করতে পারবেন। বাজেট তৈরির প্রথম পদক্ষেপ, আপনার আয় নির্ধারণ করুন। প্রথমেই আপনাকে বুঝতে হবে মাসে আপনি মোট কত টাকা আয় করছেন। এটা হতে পারে আপনার চাকরি থেকে, ব্যবসা থেকে বা অন্যান্য কোনো উৎস থেকে। আপনার মোট আয় জানলেই আপনি আপনার খরচ ও সঞ্চয়ের জন্য একটি শক্ত ভিত্তি পাবেন। পরবর্তী পদক্ষেপ, মাসিক খরচের তালিকা তৈরি করুন। এরপর আপনাকে খরচের একটি তালিকা তৈরি করতে হবে। এই তালিকাতে আপনার প্রতিদিনের খরচ, মাসিক বা সাপ্তাহিক খরচ, এমনকি অপ্রত্যাশিত খরচগুলো অন্তর্ভুক্ত করতে হবে, যেমন খাদ্য খরচ, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, ইন্টারবিল, শিক্ষা খরচ, চিকিৎসা খরচ, বিনোদন। এভাবে আপনি যদি আপনার মাসিক খরচগুলো একটি তালিকা লিখে ফেলেন, তাহলে সেগুলোকে শ্রেণীভুক্ত করে পরিকল্পনা করতে পারবেন। এখন আপনি আপনার আয় থেকে কোন খাতে কত টাকা খরচ করতে হবে সেটি বুঝতে পারবেন। পরবর্তী পদক্ষেপ, সঞ্চয়ের লক্ষ্য ঠিক করুন। আপনি কত টাকা সঞ্চয় করতে চান সেটা আগে ঠিক করে নিন। যদি আপনার সঞ্চয়ের কোনো লক্ষ্য না থাকে, তাহলে সঞ্চয় করতে সমস্যা হবে। সুতরাং মাসে আপনি কত টাকা সঞ্চয় করতে চান সেটি আগে ঠিক করুন এবং সঞ্চয়ের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ টাকা প্রাধান্য দিন। বাজেট তৈরির জন্য আপনাকে কয়েকটি প্রশ্ন করতে হবে। আমি কত টাকা সঞ্চয় করতে চাই? আমার কোন খরচ কমানো সম্ভব? কোথায় আমি অপ্রয়োজনীয় খরচ কমাতে পারি? এরপর সেই পরিকল্পনা অনুযায়ী খরচ করুন। মনে রাখবেন, আপনি যদি কিছুটা বাজেট টাইট করেন তবে সঞ্চয় অনেক সহজ হবে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা, পরিকল্পনা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। পর্ব নাম্বার 2, খরচের স্বচ্ছ তালিকা প্রস্তুত করুন। বাজেট তৈরি করার পর পরবর্তী বিষয় হচ্ছে খরচের একটি স্বচ্ছ তালিকা প্রস্তুত করা। আপনি যদি আপনার খরচের হিসাব না রাখেন, তাহলে আপনি হয়তো মনে করবেন সবকিছু ঠিক আছে, কিন্তু যতই দিন যায় আপনি জানতেই পারবেন না কোথায় আপনার খরচ হয়ে যাচ্ছে। আমাদের অনেকেরই এমন অভ্যাস থাকে যে আমরা খরচ করার সময় একটু বুঝে শুনে খরচ করি না, ফলে অপ্রয়োজনীয় খরচ বেড়ে যায় এবং সঞ্চয়ের জন্য টাকা বাঁচানো খুবই কঠিন হয়ে পড়ে। এখন আপনি নিজের খরচের একটি স্বচ্ছ তালিকা তৈরি করেন, তাহলে আপনি সহজে জানতে পারবেন কোন জায়গায় অতিরিক্ত খরচ হচ্ছে এবং কোথায় আপনি আরও বেশি সঞ্চয় করতে পারেন। স্বচ্ছ তালিকা তৈরি করার জন্য প্রথমে আপনাকে 3টি বড় বিভাগে ভাগ করতে হবে। 1. আবশ্যকীয় খরচ। এই বিভাগে সেই খরচ অন্তর্ভুক্ত করবেন যা আপনার জীবন ধারণের জন্য অপরিহার্য, যেমন খাদ্য, বাসা ভাড়া, গ্যাস, বিদ্যুৎ, ইন্টারনেট, পানির বিল, চিকিৎসা খরচ, শিক্ষা খরচ। 2. আবশ্যকীয় না হলেও প্রয়োজনীয় খরচ। এই বিভাগে খরচের তালিকায় কিছু এমন খরচ অন্তর্ভুক্ত করবেন যেগুলো জরুরি না হলেও অনেক সময় আমাদের জীবনযাত্রায় প্রয়োজন পড়ে, যেমন টিউশন ফি, বিনোদন খরচ, স্বাস্থ্যসেবা। অপ্রয়োজনীয় খরচ। এই বিভাগে এমন খরচ আসবে যেগুলো একেবারেই আপনার জীবন ধারণের জন্য প্রয়োজনীয় নয় এবং আপনি চাইলে সেগুলো এড়িয়ে চলতে পারেন, যেমন অহেতুক শপিং, অপ্রয়োজনীয় দাওয়াত খরচ, যন্ত্রপাতি বা আপনি ব্যবহার করেন না। এভাবে আপনার খরচের স্বচ্ছ তালিকা তৈরি করতে পারেন এবং সেই তালিকার ভিত্তিতে খরচে নিয়ন্ত্রণ আনার চেষ্টা করতে হবে।
যখন আপনি দেখবেন আপনার খরচের এক বিশাল অংশ অপ্রয়োজনীয়ভাবে বেরিয়ে যাচ্ছে, তখন সহজে আপনি সেগুলো কমিয়ে দিতে পারবেন। অপরিকল্পিত খরচ কমানোর কিছু টিপস। বাজার করতে যাওয়ার আগে আগে প্রয়োজনীয় জিনিসের তালিকা তৈরি করুন এবং সেই তালিকার বাইরে কিছু কিনবেন না। মাসের মধ্যে কোনো অতিরিক্ত খরচ হয়েছে কিনা তা পর্যালোচনা করুন। বিশেষত শপিং মলে গিয়ে আবেগপ্রবণ খরচ থেকে বিরত থাকুন। এটা মনে রাখবেন, আপনার সঞ্চয়ের প্রথম পদক্ষেপ হলো বাজেট খরচ কমানো। এর জন্য আপনি সঠিক তালিকা তৈরি করতে পারেন এবং সময় খরচ পর্যালোচনা করতে হবে। এইভাবে আপনার খরচ যতটা সম্ভব কমাতে পারবেন এবং সঞ্চয়ের জন্য টাকাও রাখতে পারবেন। পর্ব নাম্বার 3, খরচের হিসাব রাখুন। আপনি যখন খরচের তালিকা প্রস্তুত করবেন এবং বাজেট তৈরি করবেন, তখন পরবর্তী পদক্ষেপ হলো খরচের হিসাব রাখা। এই কাজটি করতে অনেকেই গাফলতি করেন, কিন্তু এটি খুবই গুরুত্বপূর্ণ। এটি না করলে আপনি এক সময় বুঝতে পারবেন না কোথায় খরচ বাড়ছে এবং কোথায় আপনি সঞ্চয় করতে পারছেন না। বিশ্বের অনেক দেশে, বিশেষ করে জাপানে, এ ধরনের পদ্ধতি প্রচলিত আছে, যাকে তারা বলে তাকিই হোক পদ্ধতি। এই পদ্ধতিতে জাপানি মহিলারা তাদের সংসারের সমস্ত খরচ একটি নোটবুকে সঠিকভাবে লিখে রাখেন। এমনকি তারা তাদের সন্তানদেরও এই পদ্ধতি শেখান, যাতে তারা সহজেই নিজেদের খরচ নিয়ন্ত্রণ করতে পারে। আপনি যদি খরচের হিসাব রাখতে চান, তবে এটি আপনার জন্য খুবই উপকারী হতে পারে। এটি আপনাকে স্বচ্ছতার মধ্যে রাখবে এবং আপনি জানবেন আপনার কোথায় খরচ বাড়ছে এবং কোথায় কমানো সম্ভব। খরচের হিসাব রাখতে আপনি একটি সাধারণ নোটবুক ব্যবহার করতে পারেন এবং 4টি সেকশন তৈরি করতে পারেন। আবশ্যকীয় খরচ, আপনার মাসিক আয় অনুসারে আপনার কি কি প্রয়োজনীয় খরচ রয়েছে এবং সেগুলো কেমন হবে। শিক্ষা খরচ, যদি আপনার সন্তানদের শিক্ষা সংক্রান্ত খরচ থাকে, সে খরচও এই তালিকায় অন্তর্ভুক্ত করুন। বিনোদন খরচ, কোনো ধরনের বিনোদন খরচের উপর আপনি নজর দিতে চান, সেই তালিকাও রাখা উচিত। অন্যান্য খরচ যেমন চিকিৎসা, ট্যাক্স, জরুরি খরচ ইত্যাদি। এভাবে আপনার মাসিক বা সাপ্তাহিক খরচের হিসাব রাখতে পারবেন। যখন আপনি মাসের শেষে দেখতে পাবেন যে কোথায় কি খরচ হচ্ছে, তখন আপনি আরও দক্ষতার সাথে পরবর্তী মাসের বাজেট তৈরি করতে পারবেন। পর্ব নাম্বার 4, ঋণ মুক্ত থাকুন। যদি আপনি সত্যি টাকা সঞ্চয় করতে চান, তবে ঋণ মুক্ত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋণগ্রস্ত থাকা সত্ত্বেও সঞ্চয় করার চেষ্টা করা মানে হচ্ছে আপনি একদিকে টাকা জমানোর চেষ্টা করছেন আর অন্যদিকে ঋণ শোধ করার জন্য টাকা খরচ হচ্ছে। এর ফলে আপনার সঞ্চয় করার পথ আরও কঠিন হয়ে যায়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে ঋণ মুক্ত হতে পারেন? ঋণ মুক্ত হওয়ার জন্য প্রথম পদক্ষেপ, ঋণের শ্রেণীবিভাগ করুন। আপনার যদি কয়েকটি ঋণ থাকে, তাহলে এগুলোকে শ্রেণীভুক্ত করুন। যেমন বড় ঋণ, হাউস লোন বা গাড়ি লোন। এই ধরনের ঋণ সাধারণত দীর্ঘমেয়াদী হয় এবং এর সুদের হারও তুলনামূলকভাবে কম থাকে। ছোট ঋণ, পার্সোনাল লোন বা ক্রেডিট কার্ড। এই ধরনের ঋণ দ্রুত শোধ করতে হবে, কারণ সুদের হার অনেক বেশি হতে পারে। আপনার প্রথম কাজ হলো ছোট ঋণগুলো শোধ করা। আপনি যদি বড় ঋণের মধ্যে ডুবে থাকেন, তবুও ছোট ঋণগুলো শোধ করতে থাকুন। এটি আপনাকে দ্রুত ঋণমুক্ত হতে সাহায্য করবে এবং আপনার মনোবলও বাড়বে। ঋণ পরিশোধের জন্য একটি কৌশল, ডেবিট স্নোবল পদ্ধতি। এই পদ্ধতিতে আপনি প্রথমে সবচেয়ে ছোট ঋণটি শোধ করবেন। ঋণ পরিশোধ হওয়ার পর সেই টাকা আপনি পরবর্তী ঋণ শোধের জন্য ব্যবহার করবেন। এটি আপনাকে একটি ইতিবাচক চক্র তৈরি করতে সাহায্য করবে এবং আপনি দেখতে পাবেন যে এক এক করে সব ঋণ পরিশোধ হচ্ছে। ঋণ মুক্ত হওয়ার পর সঞ্চয়ের পথ খুলে যাবে। ঋণ শোধ করার পর আপনার পকেটে যে টাকা আসবে, সেটি আপনি সঞ্চয়ের জন্য আলাদা করে রাখতে পারবেন। এই টাকা সঞ্চয়ের পথে আপনার গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠবে। ঋণ মুক্ত থাকার পর আপনি অন্যান্য সঞ্চয় প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন এবং আপনার ভবিষ্যতের আর্থিক সুরক্ষা নিশ্চিত করতে পারবেন। পর্ব নাম্বার 5, শপিংয়ের নিয়ন্ত্রণ রাখুন। আপনার সঞ্চয় করার পথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শপিংয়ের উপর নিয়ন্ত্রণ রাখা। আমাদের অনেকেরই শপিং করার সময় ইম্পালসিভ শপিং, অর্থাৎ অপ্রত্যাশিত শপিং করার প্রবণতা থাকে। আমরা কিছু পণ্য দেখতে গিয়ে নিজের প্রয়োজনের বাহিরে অতিরিক্ত জিনিস কিনে ফেলি। এর ফলে আমাদের সঞ্চয় করার সুযোগ কমে যায় এবং খরচ বেড়ে যায়। এখন প্রশ্ন হলো, আপনি কিভাবে এই অতিরিক্ত খরচ কমাতে পারেন? 1, শপিং করার আগে তালিকা তৈরি করুন। শপিং করার আগে আপনাকে একটি বিস্তারিত তালিকা তৈরি করতে হবে। শুধুমাত্র সেই জিনিসগুলো কিনুন যেগুলো আপনার আসল প্রয়োজন
এমনকি ছোট ছোট জিনিসও যদি তালিকায় না থাকে তবে কিনবেন না। তালিকা ছাড়া শপিং করা মানে হলো অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলা, যা আপনার সঞ্চয়কে প্রভাবিত করবে। 2. শপিংয়ে যাওয়ার আগে খেয়ে যান। গবেষণায় দেখা গেছে যে খালি পেটে শপিং করতে যাওয়ার ফলে আমরা অপ্রয়োজনীয় জিনিস কিনে ফেলি। এটি একটি খুব সাধারণ প্রবণতা। যখন আপনি খালি পেটে থাকেন তখন আবেগপ্রবণ হয়ে আপনি অনেক কিছু কিনে ফেলতে পারেন যা আসলে আপনার প্রয়োজন নেই। তাই শপিংয়ে যাওয়ার আগে ভালো করে খেয়ে নিন, যাতে আপনার চিন্তা পরিষ্কার থাকে এবং আপনি খরচের ক্ষেত্রে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। 3. সেল বা অফার দেখে আবেগপ্রবণ হবেন না। শপিং মলে বিভিন্ন ধরনের সেল, ডিসকাউন্ট বা অফার থাকে। অনেক সময় আমরা ভাবি এটি সস্তায় পাওয়া যাচ্ছে, কেন কিনবো না। তবে মনে রাখবেন, কোনো জিনিস কেনার আগে নিশ্চিত হয়ে নিন তা আপনার প্রয়োজনের মধ্যে পড়ে। সেল বা অফারের প্রলোভনে পড়ে অপ্রয়োজনীয় কিছু কিনে ফেলবেন না। 4. প্রয়োজনে সময় নিয়ে সিদ্ধান্ত নিন। আপনি যখন কোনো বড় পণ্য কিনতে যাচ্ছেন, যেমন টিভি, ফ্রিজ, মোবাইল ইত্যাদি, তখন তা একদিনে পরে কিনুন। কিছু সময় পর আপনার সিদ্ধান্ত পরিবর্তন হতে পারে এবং আপনি বুঝতে পারবেন যে আসলে সেই জিনিসটা কিনে আপনার কোনো লাভ হবে না। এছাড়া 24 ঘন্টা নিয়ম অনুসরণ করুন। কোনো জিনিস দেখে আবেগপ্রবণ হয়ে কিনতে যাওয়ার আগে পরের দিন কিনবেন বলে সিদ্ধান্ত নিন। এতে আপনি ভালোভাবে চিন্তা করতে পারবেন এবং এটি আপনার খরচ কমাতে সাহায্য করবে। পর্ব নাম্বার 6, সাবস্ক্রিপশন রিভিউ করুন। আমরা সবাই জানি ডিজিটাল সাবস্ক্রিপশনগুলো খরচ খুব দ্রুত বাড়তে পারে। আপনার যদি একাধিক টিভি সাবস্ক্রিপশন, মোবাইল প্ল্যান বা অন্যান্য সাবস্ক্রিপশন থাকে তবে তাদের নিয়মিত পর্যালোচনা করুন। আপনি যখন প্রতি মাসে রিচার্জ বা সাবস্ক্রিপশন করেন তখন কখনো কখনো এমন পরিস্থিতি আসে যে আপনার আসলে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত খরচ হয়ে যাচ্ছে। যেমন আপনি হয়তো 1 জিবি ইন্টারনেটের প্রয়োজন, কিন্তু আপনি 3 জিবি প্যাক কেনেন। এই অতিরিক্ত 2 জিবির খরচ শুধু অপচয়। এছাড়া আপনি যদি নিয়মিত জিমে না যান তবে জিমের সাবস্ক্রিপশন বাতিল করতে পারেন। অনেক সময় আমরা শুধুমাত্র একটি অভ্যস্ততার কারণে সাবস্ক্রিপশন চালিয়ে যাই, যদিও আসলে আমাদের তার প্রয়োজন নেই। 2. সাবস্ক্রিপশন পর্যালোচনায় কিছু নিয়ম তৈরি করুন। প্রতি 6 মাসে আপনার সব সাবস্ক্রিপশন পর্যালোচনা করুন এবং যেগুলো অপ্রয়োজনীয় সেগুলো বাতিল করুন। আপনার মোবাইল প্ল্যান, ইন্টারনেট প্ল্যান বা অন্যান্য সেবা খরচের ক্ষেত্রে সঠিক পরিকল্পনা করুন। সাবস্ক্রিপশন না ব্যবহার করলে সেগুলো সময়মতো বাতিল করুন। 3. একটি গোপন খরচ হিসাব রাখুন। অনেকেই আছেন যারা সাবস্ক্রিপশন বা ছোট ছোট খরচের দিকে মনোযোগ দেন না, কিন্তু যখন সেটা একত্রে হিসাব করা হয় তখন এটি বেশ বড় অঙ্ক হয়ে দাঁড়ায়। সুতরাং আপনার জন্য সব ধরনের সাবস্ক্রিপশন পর্যালোচনা করা এবং অপ্রয়োজনীয় খরচ কমানো খুবই গুরুত্বপূর্ণ। পর্ব নাম্বার 7, অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিন। অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করা একটি সিম্পল কিন্তু কার্যকরী পদ্ধতি হতে পারে যা আপনার সঞ্চয় বাড়াতে সহায়তা করবে। আমরা অনেক সময় এমন কিছু জিনিস কিনে রাখি যা আসলে আমাদের প্রয়োজন নেই। এই ধরনের জিনিস আমাদের বাড়িতে পড়ে থাকে এবং জায়গা নষ্ট করে। কিন্তু আপনি যদি এই অপ্রয়োজনীয় জিনিসগুলো বিক্রি করে দেন তাহলে একদিকে আপনার ঘর পরিষ্কার হবে, আরেকদিকে কিছু অতিরিক্ত টাকা পাবেন। 1. জিনিস পর্যালোচনা করুন। প্রথমে আপনার বাড়িতে সেগুলো পর্যালোচনা করুন যা আপনি ব্যবহার করছেন না। হতে পারে কিছু পুরনো কাপড়, ইলেকট্রনিক পণ্য, কিছু অপ্রয়োজনীয় ফার্নিচার বা এমন কিছু যা আপনি আর কখনো ব্যবহার করবেন না। এই ধরনের জিনিসগুলো যখন আপনি পর্যালোচনা করবেন তখন বুঝতে পারবেন আপনি কতটা অপ্রয়োজনীয় জিনিস ধরে রেখেছেন। 2. অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করুন। আজকাল অনলাইনে অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি সহজেই আপনার পুরনো জিনিসগুলো বিক্রি করতে পারেন। এই প্ল্যাটফর্মগুলোতে আপনার পুরনো জিনিস বিক্রি করে কিছু টাকা উপার্জন করতে পারবেন, যা আপনি সঞ্চয় রাখতে পারবেন। 3. বিক্রির আগে দাম ঠিক করুন। আপনার বিক্রি করা জিনিসের দাম ঠিক করুন। মনে রাখবেন, আপনার কোনো পুরনো জিনিসের দাম নির্ধারণ করার আগে বাজারে তার বর্তমান মূল্য জানুন। এটা আপনার জন্য সঠিক দাম নির্ধারণে সাহায্য করবে এবং বিক্রি করার জন্য আরও আগ্রহী ক্রেতা পাবেন। 4. পুরনো জিনিস বিক্রি করার সুবিধা। আপনি অতিরিক্ত টাকা পেয়ে যাবেন
আপনার ঘর বা বাড়ি পরিষ্কার ও গোছানো থাকবে। অপ্রয়োজনীয় জিনিসের কারণে যেসব জায়গা নষ্ট হচ্ছে তা খালি হয়ে যাবে। এভাবে অপ্রয়োজনীয় জিনিস বিক্রি করে আপনি শুধু বাড়ির স্থানে খালি করবেন না, বরং কিছু টাকাও পেয়ে যাবেন, যা আপনার সঞ্চয়ের জন্য ব্যবহার করা যাবে। পর্ব নম্বর ৮, ২৪ ঘন্টার নিয়ম প্রয়োগ করুন। একটি খুব কার্যকরী নিয়ম রয়েছে যা অনেক মানুষই মেনে চলে। এটি হলো ২৪ ঘন্টার নিয়ম। আপনি যখন কোনো বড় বা অপ্রত্যাশিত কিছু কিনতে যাওয়ার কথা ভাবেন, তখন এই নিয়মটি প্রয়োগ করুন। এটি খুব সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী একটি পদ্ধতি, যা আপনাকে আবেগপ্রবণ হয়ে খরচ করতে বাধা দেবে এবং আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে। ১. ২৪ ঘন্টা অপেক্ষা করুন। যখন আপনি কোনো বড় পণ্য বা অপ্রত্যাশিত কিছু কেনার সিদ্ধান্ত নেন, তখন তা একদিন স্থগিত রাখুন। অর্থাৎ আপনি যদি এখনই শপিং করতে যেতে চান, তবে ২৪ ঘন্টার জন্য স্থগিত রাখুন এবং অপেক্ষা করুন। ২. চিন্তা করায় সিদ্ধান্ত নিন। এ সময়ের মধ্যে আপনি আবার একবার ভাবুন, এই জিনিসটি কিনলে কি আমার আসল প্রয়োজন পূর্ণ হবে? আপনি যদি ২৪ ঘন্টা পরে চিন্তা করেন এবং অনুভব করেন যে আপনি সেই জিনিসটি ছাড়লেও কিছু হবে না, তবে আপনি বুঝতে পারবেন আপনার সঞ্চয়ে এটি উপকারী হবে। ৩. ২৪ ঘন্টা নিয়মের সুবিধা। এটি আপনাকে আবেগপ্রবণ খরচ থেকে বিরত রাখবে। আপনি বড় খরচের আগে পুনরায় চিন্তা করতে পারবেন, খরচের সিদ্ধান্ত আরও সঠিকভাবে নিতে পারবেন। ৪. এই নিয়মটি প্রয়োগ করলে আপনি কিভাবে সঞ্চয় বাড়াতে পারেন। ২৪ ঘন্টা নিয়মে আপনি যখন খরচের বিষয়ে আরও সতর্ক থাকবেন, তখন অতিরিক্ত খরচ কমাতে পারবেন। এতে আপনার সঞ্চয় পরিমাণও বাড়বে এবং আপনার অর্থনৈতিক দিক থেকে আরও সুবিধা হবে। পর্ব নম্বর ৯, আমরা অনেকেই ইলেকট্রনিক পণ্য কেনার প্রতি খুব আগ্রহী। সেগুলো প্রায় আমাদের জীবনের অঙ্গ হয়ে ওঠে। কিন্তু এই পণ্যগুলোর প্রতি অতিরিক্ত আগ্রহ আমাদের খরচ বাড়িয়ে দেয় এবং আমাদের সঞ্চয়ের পথে বাধা সৃষ্টি করে। তাই যদি আপনি সঞ্চয় করতে চান, তবে আপনাকে ইলেকট্রনিক পণ্যের খরচ কমাতে হবে। ১. প্রয়োজনীয়তা যাচাই করুন। আপনি যদি একটি নতুন মোবাইল কেনার চিন্তা করেন, তবে প্রথমে আপনার বর্তমান মোবাইলটি চেক করুন। আপনি কি বর্তমানে যে মোবাইল ব্যবহার করছেন সেটি আপনার প্রয়োজন মেটাচ্ছে? যদি হ্যাঁ, তবে নতুন মোবাইল কেনার দরকার নেই। ২. মোবাইল বা অন্য ইলেকট্রনিক পণ্য পরিবর্তন করার সময়। মোবাইল, টিভি, ল্যাপটপ ইত্যাদি ইলেকট্রনিক পণ্যের ক্ষেত্রে নতুন কিছু কেনার আগে ভালোভাবে চিন্তা করুন। আপনি যদি জানেন আপনার বর্তমান পণ্যটি ঠিকঠাক চলছে এবং প্রয়োজনীয় কাজ সম্পাদন করছে, তাহলে এটি পরিবর্তন করার প্রয়োজন নেই। ৩. নতুন পণ্য কেনার আগে বিশেষত এগুলো মনে রাখুন। দাম বাড়ানোর আগে পণ্যের ফিচার বা কার্যকারিতা দেখে নিন। আপনার চাহিদার বাহিরে অতিরিক্ত ফিচার বা বিলাসিতা থাকা পণ্য কেনা দরকার নেই। আপনার বর্তমান ইলেকট্রনিক পণ্যটি যদি ভালোভাবে কাজ করছে, তবে সেটি পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। ৪. ইলেকট্রনিক পণ্যের পরিবর্তে সঞ্চয়ের পথ। নতুন মোবাইল বা অন্যান্য ইলেকট্রনিক পণ্য কেনার আগ্রহ কমানোর জন্য আপনি প্রথমে আপনার সঞ্চয়ের লক্ষ্যে মনোযোগ দিন। একটি পরিকল্পনা তৈরি করুন এবং দেখুন সেই টাকা আপনি সঞ্চয় করে কিভাবে আপনার ভবিষ্যতের জন্য নিরাপত্তা তৈরি করতে পারেন। এভাবে ইলেকট্রনিক পণ্যের প্রতি কম আগ্রহ এবং সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে আপনি কিছুটা হলেও খরচ কমাতে পারবেন। আজকের ভিডিওটি দেখে যদি আপনি কিছু উপকার পান, তবে আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। মনে রাখবেন, টাকা জমাতে হলে কেবল আয় নয়, খরচের উপরেও কঠোর নিয়ন্ত্রণ প্রয়োজন। আপনি যদি আজকের টিপসগুলো অনুসরণ করেন, তাহলে একদিন আপনি নিশ্চয়ই সঞ্চয়ের পথে সফল হবেন। আপনি যদি মনে করেন এই ভিডিওটি আপনার জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনতে পারে, তাহলে এটি শেয়ার করুন বন্ধুদের সাথে। কে জানে হয়তো তারা অন্যরকম কোনো সঞ্চয়ের পরামর্শ খুঁজছে। এবং যদি আপনি এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে দ্রুতই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, কারণ আগামী ভিডিওতে আরও অনেক সাহায্যকারী টিপস ও কৌশল নিয়ে আসছি, যা আপনাকে আপনার আর্থিক লক্ষ্য পূরণ করতে সাহায্য করবে। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঞ্চয়ের পথে এগিয়ে চলুন। আপনার সাফল্যের জন্য আমরা সবসময় পাশে আছি।